আচ্ছা, একটু বলো তো আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা? সাউন্ড ওকে। আচ্ছা, আজকে একটু প্রবলেম হয়েছে কি আমাদের জুমের যে পেইড ভার্সনটা ওটা হচ্ছে মেবি 1 মাসের, তো মানে 1 মাস পর পর রিনিউ করা লাগে। তো ওটা হচ্ছে আজকে মেবি শেষ, এটাকে রিনিউ করা হয় নাই। তো এখন জুমটা যেটা এটা হচ্ছে 40 মিনিট পর, মানে 40 মিনিটের মধ্যে অলরেডি 15 মিনিট চলে গেছে। 25 মিনিট বা 20 মিনিট পর হয়তো বা কেটে যাবে। ক্লাসটা যদি কেটে যায় তাহলে হচ্ছে গ্রুপে হচ্ছে আবার 10 মিনিট পর আরেকটা লিঙ্ক দিলে তোমরা কষ্ট করে আজকের জন্য আরেকবার একটু জয়েন হয়েও। আজকে এই প্রবলেমটা শুধু আজকের জন্যই, এরপর আর হবে না। মানে 25 মিনিট পর আর 25 মিনিট বা 20 মিনিট পর লিঙ্কটা ক্লাসটা কেটে যেতে পারে। তারপরে আবার নতুন করে গ্রুপে লিঙ্ক দিলে সাথে সাথেই হয়তো বা দিবে 10 মিনিট পর, তখন জয়েন হয়ে যাও। আচ্ছা, আজকের আচ্ছা আচ্ছা তাশা, আজকে হচ্ছে আমাদের লেকচার 6। লেকচার 6 হচ্ছে কোন চ্যাপ্টারের উপর? আমাদের যে বইয়ের থার্ড চ্যাপ্টার, দ্য সেন্স অফ বিউটি, এই যে থার্ড চ্যাপ্টারটা, এই থার্ড চ্যাপ্টারের হচ্ছে আহ, উপর সেকেন্ড ক্লাস। আমরা আগের দিন হচ্ছে আর্গুমেন্টেটিভ এসে কি কিভাবে হচ্ছে ডিসিশন মেক করতে হয় এগুলো হচ্ছে আমরা আগের ক্লাসে পড়ে আসছি। আচ্ছা, পেনটা কই? আচ্ছা, আজকে হচ্ছে 6 নম্বর লেকচার। আগের দিনের কথাগুলা ডিসকাশন গুলা যদি মনে থাকে, আজকের ক্লাসটা কিন্তু আসলে বোরিং লাগবে। আজকের ক্লাসটাও বোরিং লাগবে। তার পরের দিনের মানে এই চ্যাপ্টারের উপরের যে 3 নম্বর লেকচার, এটা তো সেকেন্ড লেকচার, 3 নম্বর লেকচারটা হয়তো বা একটু বোরিং লাগতে পারে। কিন্তু আজকের মানে ডিসকাশন গুলা যদি ভালো করে না শুনো, তাহলে যেটা হবে, উম কি বলবো, মানে এই চ্যাপ্টারের পরের যে ক্লাসগুলা ওই ক্লাসগুলো আসলে বুঝবা না। তো এই জন্য ডিসকাশন গুলা বোরিং লাগলেও একটু কষ্ট করে শোনার ট্রাই করো। আচ্ছা, তো এই চ্যাপ্টারের এই যে 3 পয়েন্ট, কালারটা, এই যে 3.1.1 এই যে সেকশনটা, এই সেকশনটা আসলে অনেক বড়। এই সেকশনটা পড়ানোর জন্যই তোমাদের আমার আজকের ক্লাসটা লাগবে, প্লাস সাথে আরেকটা মানে আরেকটা ক্লাস লাগবে। লেকচার 6 আর লেকচার 7 হচ্ছে শুধুমাত্র এই সেকশনটার উপরে 3.1.1। এই পয়েন্ট, এটা আসলে কি, স্টেপস টু রাইট অ্যান আর্গুমেন্টেটিভ এসে। আচ্ছা, আর্গুমেন্টেটিভ এসেটা কি সেটা হচ্ছে আমরা আগের ক্লাসে হচ্ছে জেনে আসছি। তো এই আর্গুমেন্টেটিভ এসেটা কিভাবে লিখতে হয় এটাই হচ্ছে মেনলি এই এই সেকশনটাতে হচ্ছে বলা, ইন ডিটেইলে বলা কিভাবে হচ্ছে একটা আর্গুমেন্টেটিভ এসে লিখতে হয়। আচ্ছা, তো শর্টে যদি আগের ক্লাসটাকে একটু 2 মিনিটে রিভিউ করি, একটা আর্গুমেন্টেটিভ এসে কি, ধরো তুমি একটা কোনো টপিকের উপর যখন হচ্ছে একটা আর্গুমেন্টেটিভ এসে লিখতে চাও, তখন তুমি এই টপিকটার পক্ষে কথা বলবা নাকি হচ্ছে টপিকটার বিপক্ষে কথা বলবা, ওইটা ফার্স্টে তোমার ডিসাইড করতে হবে। ডিসাইড করার পর যেটা হবে, মানে ধরো তুমি কোনো এক্সপ্লেন করতেছো, ওইটা জাস্ট তোমার মন গড়া কথা বা তোমার মনে হচ্ছে বা তোমার ফিলিংস, ওই রকম কোনো কথা না। মানে তোমার কি করতে হবে, লজিক্যালি এক্সপ্লেইন করতে হবে। মানে এই যে তুমি ব্যাখ্যাগুলো করতেছো যে কি কারণে তুমি এটার পক্ষে বা কি কারণে তুমি এটার বিপক্ষে, এর মানে এর পক্ষে বা বিপক্ষে তুমি যে ব্যাখ্যাগুলো করবা, ওইটা অবশ্যই লজিক্যালি হইতে হবে, মানে ফ্যাক্ট হইতে হবে, কোনো প্রমাণ দিয়ে তোমার ব্যাখ্যা করতে হবে। এটাই হচ্ছে মেইনলি আর্গুমেন্টেটিভ এসের মেইন উদ্দেশ্য। আচ্ছা, তো এখানে আমি যেটা লিখলাম পার্ট 1 আর পার্ট 2, এটা মানে হচ্ছে এই যে তোমাদের এই যে বইয়ের 3.1.1 যে সেকশনটা, এই সেকশনটাতে মেইনলি আর্গুমেন্টারি বেসে কিভাবে লিখতে হয় তার পুরাটা স্ট্রাকচার সাথে একটা এক্সাম্পল দিয়ে হচ্ছে পুরাটাকে ব্যাখ্যা করা। তো এটাকেই হচ্ছে এই সেকশনটাকে আমি হচ্ছে দুইটা পার্টে ভাগ করছি, একটা হচ্ছে পার্ট 1 আর একটা হচ্ছে পার্ট 2। তো কারণ এক ক্লাসে আমি শেষ করতে পারবো না, অনেক লেন্দি ক্লাস হয়ে যাবে, তাই পার্ট 1 এ আমরা এই আর্গুমেন্টেটিভ এসে লিখার পুরাটা যে স্ট্রাকচার, মেইনলি স্ট্রাকচারটা আজকে একটু এক্সপ্লেন করে দিব, স্ট্রাকচারাল এক্সপ্লেনেশন। আর পরের দিন মানে এটার উপর যে পরের ক্লাসটা, সেদিন হচ্ছে এটা লিখতে গিয়ে তোমার কি কি গ্রামারের ব্যাপারগুলো জানা লাগবে টুকটাক, এগুলা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে শিখবো। তাহলে আজকের ক্লাসে যদি আমি এখন সামনের দিকে যাই, আচ্ছা আমাকে একটু ক্লাসটা কেটে যাওয়ার আগে একটু জানাবা, হ্যাঁ? মানে মানে তুমি কখন অন করছিলে জুমটা, মনে আছে? আচ্ছা, 52-তে না? তাহলে 40 মিনিট আন্দাজ করে আমাকে জাস্ট 2 মিনিট আগে একটু জানাও। আচ্ছা, এখন
ওভারঅল একটা আর্গুমেন্টেটিভ এসে লিখতে হইলে যে পার্টগুলা মেইনলি লাগে জাস্ট হচ্ছে তোমাদের বইয়ের এই যে 3.1.1 সেকশনের পুরাটাকে জাস্ট এখানে সামারি করা, মানে মেইনলি কি কি লাগে পার্টগুলা। এটাকে আমি আলাদা করে 3টা পার্টে ভাগ করে নিছি, এগুলা বইয়ে পাবা ডিটেইলে, জাস্ট হচ্ছে আমি সামারি করার জন্য ব্যাপারটা একসাথে করছি। আচ্ছা, এখানে দেখো পার্ট 1-এ কি লেখা, 3টা স্টেপ, স্টেপ 1, 2, 3। স্টেপ 1-এ কি বলা, ফাইন্ড অ্যান ইস্যু অর আ টপিক। আচ্ছা, তুমি হচ্ছে যেই টপিকটার জন্য বা যে ইস্যুর জন্য আর্গুমেন্টেটিভ এসেটা লিখতে চাচ্ছ, তোমার কি করতে হবে, সেই টপিকটা খুঁজতে হবে। এটাই হচ্ছে তোমার 1 নাম্বার স্টেপ। সেকেন্ড স্টেপে কি বলা, চুজ ইউর পজিশন। আচ্ছা, চুজ ইউর পজিশন দিয়ে মেইনলি আসলে কি বোঝানো হয়েছে, এখন ধরো আমি কিন্তু আগের ক্লাসে এই যে এই ডিজিটাল বোর্ডটা, এই বোর্ডটা কেনার পক্ষে না বিপক্ষে কিছু এক্সাম্পল দিছিলাম। মানে যদি হচ্ছে বোর্ডটা যদি কিনতে চাই, তার পক্ষে যদি আমি বলতে চাই, মানে তখন কিভাবে ব্যাখ্যা করব, বা যদি কিনতে না চাই তখন কিভাবে ব্যাখ্যা করব। এই যে আমি এই বোর্ড কেনার পক্ষে না বিপক্ষে, এই যে আমি আমি পজিশন, এটাই হচ্ছে আমার পজিশন, আমি হচ্ছে পক্ষে কথা বলবো না হচ্ছে বিপক্ষে কথা বলবো। যদি পক্ষে কথা বলতে চাই তাহলে অবশ্যই আমার কি এটার পিছনে লজিক্যালি এক্সপ্লেইন করার মতো আহ মানে লজিক্যালি এক্সপ্লেইন করার মতো আমার পয়েন্ট গুলা বা সোর্স গুলা আমার কি করতে হবে, কালেক্ট করতে হবে। আর যদি বিপক্ষে বলতে চাই তাহলে কি করতে হবে, বিপক্ষে এর বিপক্ষে যেগুলা যায় ওইরকম লজিক্যালি এক্সপ্লেইন করা যায় ওইরকম আমার কি করতে হবে, ইনফরমেশন কালেক্ট করতে হবে। তো আমি ফার্স্টে টপিক একটা খুঁজবো, টপিকটা খোঁজার পর ওই টপিকের পক্ষে বলবো না বিপক্ষে বলবো ওইটা বোঝার জন্য মানে আমার ফার্স্টে কি করতে হবে, এই ইনফোগুলো কালেক্ট করে দেন আমি হচ্ছে ডিসাইড করবো যে আমি হচ্ছে পক্ষে বলবো না বিপক্ষে বলবো। এটাই বলছে চুজ ইউর পজিশন। আচ্ছা, আর স্টেপ 3-তে কি বলছে, প্ল্যান ইউর এসে। আচ্ছা, তুমি হচ্ছে কোন টপিকে বলবা, তারপর টপিকটার পক্ষে বলবা না বিপক্ষে বলবা, সবকিছু রেডি করার পর দেন হচ্ছে তুমি তোমার এসেটাকে কি করবা, সাজাবা। মানে তুমি এসের মধ্যে কি কি ইনক্লুড করবা, ইন্ট্রোডাকশন বলো, এর বডি বলো, মানে মেইন বডিটা, তারপর হচ্ছে লাস্টে কনক্লুশন যেটা, ওখানে কোথায় কি বলবা এই ব্যাপারটা তোমার কি করতে হবে, প্ল্যান করতে হবে। এটাই মেইনলি বলা হচ্ছে স্টেপ 3-তে। আচ্ছা, এবার যদি আরেকটু ডেপথে যাই, ডেপথে গেলে আসবে হচ্ছে পার্ট 2। আচ্ছা, ফার্স্টেই হচ্ছে কি পার্ট 2-তে কি বলা, দেখো 4টা স্টেপ আছে, এগুলা কিন্তু তোমাদের বইতেই আছে, বই খুললে 3.1.1 সেকশনেই খুঁজে পাবা। আচ্ছা, পার্ট 2-তে ফার্স্টে কি লিখছি, প্ল্যান এন্ড আর্গুমেন্টেটিভ এসে। আচ্ছা, এখানে 5 প্যারাগ্রাফ অ্যাপ্রোচ বলতে কি বুঝাইছি এটা জাস্ট একটু পরে বলি। 1 নাম্বার হচ্ছে প্ল্যান এন্ড আর্গুমেন্টেটিভ এসে, 2 নাম্বার হচ্ছে রাইট দ্য এসে, 3 নাম্বার হচ্ছে এডিট দ্য এসে, আর 4 নাম্বার হচ্ছে রাইট দ্য ফাইনাল ড্রাফট অফ দ্য এসে। আচ্ছা, এখন দেখো 1 নম্বরে কি বলা, প্ল্যান দ্য আর্গুমেন্টেটিভ এসে। এটাই হচ্ছে আসলে কি আমি যে একটু আগেই যেটা বললাম, মানে তুমি ফার্স্টে তোমার টপিকটা সিলেক্ট করবা, তারপর তুমি তোমার পজিশন ঠিক করবা যে তুমি পক্ষে বলবা না বিপক্ষে বলবা। তারপর হচ্ছে এই যে মেইনলি এখানে যেটা লিখছি 5 প্যারাগ্রাফ অ্যাপ্রোচ, মানে হচ্ছে আহ এটা কি, এটা একটু পরে বলি, জাস্ট এটাই ধরি, এটাই হচ্ছে আমার এসেটা, মেইন এসেটা। এটাকে আমি কিভাবে লিখতে চাই, মানে এর মধ্যে কি কি টপিক ইনক্লুড করতে চাই, কি মানে এটার পক্ষে কি বলতে চাই, তারপর আমার বিপক্ষের দলের তারা আমাকে যা বলতেছে তার মানে তার কাউন্টার আর্গুমেন্ট যেটাকে বলে, মানে আমি হচ্ছে তার মতামতটা নিব, সাথে হচ্ছে তার মতামতটা যে ভুল বা কিছু সেটার মানে সেটার পক্ষে যে আমি কথাগুলো বলবো সেটাই হচ্ছে কাউন্টার আর্গুমেন্ট। মানে হচ্ছে আমি তার বিপক্ষে বলার জন্য যেগুলো বলতেছি এগুলো টোটাল সবকিছু মিলাই একটা এসে সাজাবো, প্ল্যান সাজাবো, ওইটাই হচ্ছে আসলে এই 1 নম্বরে। তার মানে 1 নম্বরে দাঁড়ায় তুমি টপিক চুজ করবা, দেন হচ্ছে তোমার পজিশন ঠিক করবা, প্যারাগ্রাফের মানে এর মধ্যে কি কি পার্ট গুলো আছে, এখানে কি কি ইনফো গুলা দিবা সেগুলো ঠিক করবা। এটাই হচ্ছে মেনলি ফার্স্ট প্ল্যানিংটা। তারপরে হচ্ছে তুমি কি করবা, লিখবা, রাইট দ্য এসেটা লিখবা। তারপর বলা আছে হচ্ছে এডিট দ্য এসে। তুমি যখন পুরোটা এসে লেখা শেষ হয়ে যাবে তখন যখন তুমি হচ্ছে এসেটা আরেকবার রিডিং করবা তখন দেখবা যে ওখানে অনেক ধরনের তুমি হয়তো বা গ্রামাটিক্যাল মিস্টেক বা হচ্ছে পাংচুয়েশন মিস্টেক বা স্পেলিং মিস্টেক, বানান ভুল বা কোনো গ্রামারের ভুল বা হচ্ছে কোনো এই যে দাড়ি কমা এরকম পাংচুয়েশনের ভুল, বা হচ্ছে তোমার মনে হচ্ছে লাইনটা পড়ে যে লাইনটা এখানে ক্লিয়ার না, আমি আরেকটু ক্লিয়ার করে লিখতে পারি। তো ওইরকম যত এডিট করা যায় দেন হচ্ছে তুমি এডিট করবা। আর লাস্টে কি বলছে 4 নম্বরে, রাইট দ্য ফাইনাল ড্রাফট অফ দ্য এসে। আচ্ছা, দেন হচ্ছে তোমার তোমার সব কাজ শেষ, তখন তুমি হচ্ছে তোমার এসেটার ফাইনাল ফর্মটা লিখবা। এটাই হচ্ছে মেইনলি হচ্ছে এটাই হচ্ছে আসল পার্ট, এটাই হচ্ছে মেইনলি পুরাটা আর্গুমেন্টেটিভ এসে লেখার টোটাল পার্টই হচ্ছে এটা। এবার আমি হচ্ছে এইটাকে হচ্ছে এক্সপ্লেইন করি 5
প্যারাগ্রাফ অ্যাপ্রোচ। 5 প্যারাগ্রাফ অ্যাপ্রোচটা আসলে মেইনলি কি, সেটা হচ্ছে এই তোমাদের বইয়ে হচ্ছে আর্গুমেন্টেটিভ এসে লেখার জন্য যে প্রসেসটা দেখানো আছে সেটা হচ্ছে 5 প্যারাগ্রাফ অ্যাপ্রোচে। মানে হচ্ছে তুমি 5টা প্যারাতে আর্গুমেন্টেটিভ এসেটা লিখবা, 5টা প্যারা। তো এই যে 5টা প্যারা মানে 5টা প্যারাগ্রাফ, যেই 5টা প্যারাগ্রাফে তুমি লিখবা, তার প্রথম প্যারাগ্রাফটা হচ্ছে তোমার আর্গুমেন্টেটিভ এসের ইন্ট্রোডাকশন পার্টটা। ফার্স্টেরটা কি বললাম, ইন্ট্রোডাকশন পার্ট। সেকেন্ডটা কি, সেকেন্ডটাতে বলা হচ্ছে বডি প্যারাগ্রাফ 1, মানে তোমার এসেটার মেইনলি 3টা বডি থাকবে, 3টা বডি পার্ট থাকবে। বডি পার্টের মধ্যে মেইনলি 3টা প্যারাগ্রাফ থাকবে আর কি। তো সেটাকেই হচ্ছে তিনটা লিখছে, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, আর হচ্ছে বডি প্যারাগ্রাফ 3। এই পর্যন্ত লেখা হয়ে গেলে লাস্টে আসবে হচ্ছে কনক্লুশন। কনক্লুশনও কিন্তু একটা প্যারাগ্রাফ, ইন্ট্রোডাকশন একটা প্যারাগ্রাফ। যেহেতু আমি 5টা প্যারাই লিখতেছি এই জন্য এটাকে বলে হচ্ছে 5 প্যারাগ্রাফ অ্যাপ্রোচ। আচ্ছা, তার মানে 5 প্যারাগ্রাফ, এই যে এসেটা আমি প্ল্যান করব, এটাকে আমি কিভাবে প্ল্যান করব, 5টা প্যারাগ্রাফে প্ল্যান করব। 5টা প্যারাগ্রাফে কিভাবে কোথায় কি লিখবো সেটা হচ্ছে প্ল্যানিং করব এখানে, তারপরে লিখবো, দেন এডিট করব, দেন ফাইনালটা লিখবো। তো এটা ছিল হচ্ছে মেইনলি আচ্ছা, এতটুকু নিয়ে কারোর কোনো কোয়েশ্চেন একটু যদি বলো। একটু যা বলছি তোমরা কি বুঝছো, এতটুকু পার্ট? কেউ কি কিছু বলে, কেউ কি আছে? পাশা? আচ্ছা, কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা সামনের দিকে যাই। আচ্ছা, এখন হচ্ছে প্রথম যে আমাদের 3টা স্টেপ ছিল, এই 3টা স্টেপের জাস্ট হচ্ছে ব্রিফ এক্সপ্লেনেশন দেয়া। এগুলো কিন্তু বইয়েই আছে, আমি জাস্ট তোমাদেরকে বুঝাচ্ছি জাস্ট। তো 1 নম্বরে আমি ফার্স্টে কি বলছিলাম, ফাইন্ড অ্যান ইস্যু অর আ টপিক। তুমি যেই টপিকের উপর হচ্ছে কি করবা, আর্গুমেন্টেটিভ এসেটা লিখবা, সেই টপিকটাকে ফার্স্টে তোমার খুঁজতে হবে। আচ্ছা, এটাই এখানে ফার্স্টে বলছে ডিটেইলে, টু রাইট অ্যান আর্গুমেন্টেটিভ এসে ফার্স্ট অফ অল ইউ নিড টু লুক ফর আ টপিক দ্যাট ইউ ক্যান বেটার আর্গিউ অন। মানে তোমার হচ্ছে মানে একটা আর্গুমেন্টেটিভ এসে লেখার জন্য তোমার ফার্স্টে কি করতে হবে, তোমার একটা টপিক খুঁজতে হবে, যেই টপিকের জন্য মানে তোমার মনে হয় তুমি খুব ভালো আর্গিউ করতে পারবা। তারপর আমি কি বললাম, চুজ ইউর পজিশন। আচ্ছা, তোমার পজিশনটা চুজ করতে হবে, ওই যে একটু আগে যা বলছি এই প্যারাতে আসলে মেইনলি সেটাই বলা। টু ডিসাইড ইউর পজিশন, ব্রেইনস্টর্ম অ্যান্ড থিঙ্ক ক্রিটিক্যালি অ্যাবাউট দ্য ইস্যু অর টপিক। মানে কি বলছে, ফার্স্টে হচ্ছে তুমি যে টপিকটা চুজ করছো এই টপিকটা সম্পর্কে ফার্স্টে কি করতে হবে, তোমার খুব ভালো করে বুদ্ধি দিয়ে ভাবতে হবে ফার্স্টে এই টপিকটা নিয়ে। হোয়াট এভার দ্য পজিশন ইউ ডিসাইড টু টেক অফ এন ইস্যু, ইউ হ্যাভ টু কাম আপ উইথ পয়েন্টস দ্যাট কভার বোথ সাইডস অফ দ্য ইস্যু। আচ্ছা, বোথ সাইডস দিয়ে দেখো এখানে কি বলা, আর্গুমেন্ট, আরেকটা হচ্ছে আর্গুমেন্ট ফর অর আর্গুমেন্ট এগেইনস্ট। মানে হচ্ছে ফার্স্টে যে তুমি টপিকটা চুজ করলা ওইটার জন্য তুমি যেই মানে টপিকের পক্ষে বলো বা বিপক্ষে বলো, যেই পজিশনেই বলো না কেন, তোমার ফার্স্টে কি করতে হবে, এই যে এই টপিকটার কোন পয়েন্টগুলো বের করে নিতে হবে ফার্স্টে, যে এটার পক্ষে কি কি বলা যায়, এটার বিপক্ষেও কি কি বলা যায়, এই সবগুলোই ফার্স্টে কি করতে হবে, ফাইন্ড আউট করে নিতে হবে, খুঁজে নিতে হবে। তারপর টু ডু দ্যাট, নোট ডাউন সাম পয়েন্টস উইথ এক্সাম্পলস or analogies in favor of your position। মানে হচ্ছে ফার্স্টে কি করতে হবে, তুমি তোমার যে পজিশন, কি হয়েছে, কি করব, মিউট। হ্যালো হ্যালো, মাইক ঠিক ঠিক আছে দেখো। আচ্ছা, কই ছিলাম? আচ্ছা, এখানে হচ্ছে কই ছিলাম, ছিলাম হচ্ছে ফার্স্টে কি করবা, টপিক চুজ করবা, দেন হচ্ছে টপিকটা নিয়ে ভালো মতো ভাববা। তুমি টপিকের পক্ষে বলতে চাও বা বিপক্ষে বলতে চাও, যাই চাও, সেটা করার আগে ফার্স্টে তোমার টপিকটার পক্ষে আর হচ্ছে টপিকের বিপক্ষে তোমার কি করতে হবে, কিছু এক্সাম্পলস
তারপর কিছু তুলনা বা এই টাইপের কিছু কথাগুলো কি করতে হবে, ফার্স্টে নোট ডাউন করতে হবে। তারপর নোট ডাউন করতে হবে, দেন ইউজুয়ালি গোজ এগেইনস্ট ইউর পজিশন। আচ্ছা, এটাই হচ্ছে মেইনলি তোমার এই পার্টের কাজ। তোমার পজিশনটাকে তোমার চুজ করার জন্য তোমার ফার্স্টে কি করতে হবে, টপিকটা সম্পর্কে তোমার টপিকের পক্ষেও তোমার কিছু কি এই যে এক্সাম্পলস বা হচ্ছে অ্যানালজিস, কিছু পয়েন্টস হচ্ছে কি করতে হবে, নোট করতে হবে, প্লাস বিপক্ষেও করতে হবে। এটা করার পর তুমি কিন্তু বুঝবা আসলে তুমি টপিকের পক্ষে বলতে চাও না বিপক্ষে বলতে চাও, মানে কোনটার পক্ষে বললে তুমি তোমার অডিয়েন্সকে বা তোমার এসেটা যারা পড়বে, তোমার রিডার, এই রিডারটা হচ্ছে কনভিন্স হবে, মানে তোমার সাথে একমত হবে। আচ্ছা, এই জন্য এই পার্টটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট। দেন লাস্টে কি ছিল, প্ল্যান ইউর এসে। এটা হচ্ছে এই লাইনটা এখানে বলার আসলে কিছু নাই, মানে তুমি ওই যে 5 প্যারাগ্রাফ অ্যাপ্রোচে কোথায় কি লিখবা, এটা এই যে প্ল্যানিংটা, সেটাই হচ্ছে আসলে মেইনলি প্ল্যান ইউর এসে। এটা ছিল ওই যে 3টা স্টেপ শুরুতে বললাম, ওই 3টা স্টেপের এক্সপ্লেনেশন। হ্যাঁ, আচ্ছা, তারপরে যে আমাদের মেইনলি 4টা পার্ট ছিল, মেইন যে প্যারাগ্রাফ লেখার জন্য মেইনলি যেটা করতে হবে, ফার্স্টে কি ছিল, 4টা পয়েন্ট, প্ল্যান ইউর এসে, রাইট দ্য এসে, এডিট দ্য এসে, তারপর রাইট দ্য ফাইনাল ড্রাফট অফ দ্য এসে। আচ্ছা, এটা নিয়েও এখন আমি কিছু বলবো না, কারণ এটা পরের স্লাইডে আছে, কি মানে 5 প্যারাগ্রাফ অ্যাপ্রোচের পার্টটা পরে আছে। তারপর হচ্ছে কি, রাইট দ্য এসে মানে কি, তুমি 5 প্যারাগ্রাফ অ্যাপ্রোচে হচ্ছে কি করবা, এসেটা লিখবা। তারপর হচ্ছে ওই যে যেই এডিট করতে হবে বললাম, ফার্স্টে কি করবা, রিড দ্য এসে ওয়ান্স এগেইন ফ্রম দ্য স্টার্ট অ্যান্ড চেঞ্জ ইট টু মেক ইট সাউন্ড বেটার। আচ্ছা, মানে হচ্ছে কি, এটা ওই যে আগেই বলছি আমি, আসলে ঘুরে ফিরে একই কথা বারবার আসতেছে। মানে এসেটা লেখার পর যখন তুমি একবার পড়বা, তোমার যদি মনে হয় তুমি এটাকে আরো বেটার করতে পারো, লাইনগুলা, লাইনের স্ট্রাকচার গুলা আরো বেশি ক্লিয়ার করতে পারো, সেগুলো এডিট করবা। বা এই যে যেমন হচ্ছে মেক ইট সাউন্ড বেটার অর মোর প্রফেশনাল, মানে যতটা প্রফেশনাল করা যায় সেই এডিট গুলা তুমি করবা, পুরাটা একবার লেখা হয়ে গেলে। আর লাস্টে যেটা হবে, এই যে দেখো, এখানে তোমাদেরকে মেনলি ওরা যেটা বলছে, দিস ইজ দ্য ফাইনাল এডিট, সো ফোকাস অন দ্য ডিটেলস, রিড ইট ওয়ান্স। আচ্ছা, তোমাকে দেখো কয়বার পড়তে বলছে প্যারাগ্রাফটা, 3বার। 3বার পড়তে বলছে একবার লেখার পর। ফার্স্টে যখন পড়বা, পড়ে তুমি কি ঠিক করবা, পাংচুয়েশন গুলা ঠিক করবা, মানে কোনো এর মধ্যে কোনো পাংচুয়েশন মিস্টেক আছে কিনা। দেন আবার পড়বা, আবার পড়ে কি ঠিক করবা, কোনো বানান ভুল আছে কিনা, স্পেলিং গুলা ঠিক করবা। দেন আবার পড়বা, মানে লাস্ট বারের মতো পড়বা, ফাইনালি ফর ক্ল্যারিটি, বিকজ ক্ল্যারিটি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ক্ল্যারিটি মানে কি, মানে হচ্ছে স্পষ্টতা। তুমি যে এসেটা লিখছো, এটা যদি এরকম হয় যে তুমি যা যা বোঝাইতে চাচ্ছ তোমার অডিয়েন্সকে, ব্যাপারটা হচ্ছে তোমার এসের মধ্যে ক্লিয়ার না, সেক্ষেত্রে কিন্তু কি হবে, মানে যারা তোমার এসেটা পড়বে তারা কিন্তু তোমার সাথে একমত হবে না, মানে কনভিন্স হবে না। সেই জন্য এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যাতে হচ্ছে তোমার এসেটা একদম ক্লিয়ার থাকে। এতটুকু কি বুঝছো? এটাই হচ্ছে আসলে মেইন পার্ট। তারপরে হচ্ছে লেখার জন্য মেইনলি শিখতে হবে কোন পার্টটা, ওই যে 5 প্যারাগ্রাফ অ্যাপ্রোচের পার্টটা। হ্যাঁ, আচ্ছা, এতটুকু নিয়ে কারোর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, ক্লাস করে মাত্র 3 জন, তার মধ্যে আমরাই আমি আমাদের টিচারদের ক্লাস নিচ্ছি। আচ্ছা, কেউ নাই, আমি থাকতে তো একা একা মনে হয় বকবক করতেছি। আচ্ছা, যদি আমি সামনের দিকে যাই, আচ্ছা, তোমাদের কি পরীক্ষা চলে, কালকে কি কোনো পরীক্ষা আছে নাকি, এই জন্য কেউ ক্লাসে নাই? হুম, ও আচ্ছা, কাল শুক্রবার, ও আচ্ছা আচ্ছা। আমি ভাবতেছিলাম আমার ক্লাস বুধবারে থাকে, তো আমি ভাবতেছিলাম আজকে বুধবার। আচ্ছা, কাল তো শুক্রবার, কাল তো কোনো ক্লাস নাই, তাহলে ক্লাসে কেউ নাই কেন? স্যাটারডে এক্সাম আছে, কালকে পড়বা? স্যাটারডে এক্সাম, ডিজিটাল টেকনোলজি কি এখানকার পরীক্ষা, আমাদের স্কুলের পরীক্ষা নাকি তোমাদের স্কুলের পরীক্ষা? ডিজিটাল টেকনোলজি। আচ্ছা, তাওসিফ লিখছো হচ্ছে দেখে দেখে এক্সাম দিছি। আচ্ছা, যে এক্সাম দেখে দেখে দিতে হয় ওই এক্সামের জন্য তো প্রিপারেশন লাগে না, তাহলে তো বেটার তোমরা এখানের ক্লাসই করো। দেখে দেখে এক্সাম দিতে তো প্রিপারেশন লাগে না, তার চেয়ে বেটার এখানের ক্লাসগুলাই করো, ওইখানে জাস্ট পরীক্ষা দাও। আচ্ছা, সেট আপের পরীক্ষা কালকে, মান্থলি এক্সাম মনে হয়। আচ্ছা, ডিজিটাল টেকনোলজি পরীক্ষা মনে হয় কালকে। আচ্ছা, বুঝছি। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা যদি একটু সামনের দিকে আগাই। আচ্ছা, দেখো,
এখন হচ্ছে আমরা মেইন পার্ট, একদম যেটা আমাদের এই ক্লাসের মানে বা আর্গুমেন্টেটিভ এসে রাইটিং এর যে মেইন পার্টটা, সেটাই হচ্ছে আসলে 5 প্যারাগ্রাফ অ্যাপ্রোচ। মানে হচ্ছে তুমি এই যে 5টা প্যারায় এসেটা লিখবা, এটাই তো আসলে মেইন আমাদের। এসেটা লিখার পর তো বাকি কাজগুলো এডিট করা, ফাইনাল ড্রাফট, হ্যান ত্যান, এগুলো তো এসে লিখার পরের কাজ। তার মানে আমাদের আসলে মেইন পার্টই কিন্তু আসলে কি 5 প্যারাগ্রাফ অ্যাপ্রোচ এটা। আচ্ছা, এখানে একটা জিনিস আগে একটু বলি। আমরা আগের ক্লাসে ফ্যাক্ট বেসড প্যারাগ্রাফ লিখা, তারপর হচ্ছে ওপিনিয়ন বেসড প্যারাগ্রাফ লিখা কিছু টুকটাক টেকনিক দেখে আসছিলাম না? যেমন হচ্ছে একটা প্যারাগ্রাফের ফার্স্টে কি কি থাকে, 3টা পার্ট মেনলি থাকে না? ফার্স্টে হচ্ছে এই যে ইন্ট্রো, যদি তোমাদের মনে থাকে, ইন্ট্রোডাকশন থাকে, তারপর থাকে কি একটা মেইন বডি। মানে এই 3টা পার্টে হচ্ছে আমরা একটা প্যারাগ্রাফ লিখি মেনলি। আর একটা কি, কনক্লুশন। হুম। আচ্ছা, তো যেহেতু আমরা কি বলতেছি, এগুলো এক একটা প্যারাগ্রাফ। এই যে বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, তারপর ইন্ট্রোডাকশনও কিন্তু মেনলি এখানে একটা প্যারাগ্রাফই। মানে একটা প্যারায় যা লিখবো সেটাই কিন্তু আমরা একটা প্যারাগ্রাফ বলতে পারি। কিন্তু যখন একটা টপিকের উপর তোমাকে শুধুমাত্র একটা প্যারাগ্রাফ লিখতে বলবে, সেক্ষেত্রে তোমাকে এই স্ট্রাকচারটা ফলো করতে হয়। কিন্তু যখন একটা এসের ভিতরে তুমি প্যারা প্যারা আকারে লিখবা, তখন কিন্তু বারবার এই স্ট্রাকচারটা ফলো করার দরকার নাই। কিছু কিছু ক্ষেত্রে ফলো করা লাগে, আবার কিন্তু সবসময় কিন্তু আসলে মেনলি লাগে না। আচ্ছা, আচ্ছা, তাহলে ফার্স্টে তোমার এসের মেইনলি প্যারাগ্রাফটা কোনটা? প্রথম প্যারাগ্রাফ। প্রথম প্যারাগ্রাফটাই হচ্ছে ইন্ট্রোডাকশন। হ্যাঁ, আচ্ছা, ইন্ট্রোডাকশনের জন্য তোমার ফার্স্টে এখানে কি করতে হবে? কেটে গেছে? হুম, কেটে যাবে, কতক্ষণ আছে? আচ্ছা শুনো, এই মনে হয় হচ্ছে ক্লাসটা এখন কেটে আর 2-3 মিনিট, 2-3 মিনিট পরে ক্লাসটা কেটে যাবে। তো একটা কাজ করি, লিঙ্কটা কেটে দেই। লিঙ্কটা কেটে দিলে সম্ভবত 10 মিনিটের আগে মানে পেইড ভার্সন ছাড়া 10 মিনিটের আগে সম্ভবত নতুন লিঙ্ক দেয়া যায় না। তো এখন যদি কেটে দেই, তোমাদের আরো 10 মিনিট ওয়েট করতে হবে। 10 মিনিট পর আমরা নতুন লিঙ্ক দিলে একদম সাথে সাথে জয়েন হয়ে যাবা, যাতে কোনো টাইম ওয়েস্ট না হয়। হ্যাঁ, আচ্ছা, কেটে দিই তাহলে। হ্যাঁ, একজন একজন আসছে গেলে থাক, ওয়েট করলেই হচ্ছে পরে ঝামেলা। আচ্ছা, কই ছিলাম, পেনটা কই? আচ্ছা, ফার্স্টে কই ছিলাম আমরা? 5 প্যারাগ্রাফ অ্যাপ্রোচে, মানে আমাদের যে 5টা প্যারাগ্রাফ, 5টা প্যারাগ্রাফের প্রথম পার্টটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশন পার্টটার মধ্যে মেইনলি আসলে কি থাকবে? তুমি হচ্ছে যেই টপিকের জন্য আর্গুমেন্টেটিভ এসেটা লিখতে চাও, ওই টপিকটার জন্য হচ্ছে ফার্স্টে কি করতে হবে? তোমাকে ওই টপিকটাকে এই ইন্ট্রোডাকশন পার্টে কি করতে হবে? ইন্ট্রোডিউস করতে হবে। মানে তুমি যে টপিকে কথা বলতে চাও, সেই টপিকটাকে এখানে ফার্স্টে ইন্ট্রোডিউস করতে হবে। তারপর যেটা করতে হবে, এখানে কি বলছে দেখো, ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কানেক্টিং ইনফরমেশন অ্যাবাউট দ্য টপিক। আচ্ছা, তুমি এখন যে টপিকটাতে কথা বলবা, আমরা যখন ফার্স্টে কোনো একটা টপিক নিয়ে কথা বলি বা বিতর্ক করি, শুরুতেই কিন্তু আমরা বিতর্কের অপশনে চলে যাই না। মানে যখন মানে বিতর্ক করার জন্য মেনলি আমরা যা যা বলি, শুরুতেই কিন্তু যাই না। ফার্স্টে হচ্ছে আমরা যে টপিকটাকে বলবো, ফার্স্টে ওই টপিকটা কি সেটা আমরা ফার্স্টে বলি। দেন কি করি, দেন হচ্ছে ওই টপিকটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু বলি। ওই টপিক রিলেটেড যা ইনফরমেশন গুলা, ওইটাই হচ্ছে মেনলি কানেক্টিং ইনফরমেশন, ওইগুলা বলি। সেটাই হচ্ছে এখানে মেনলি বলা আছে। ফার্স্টে হচ্ছে কি করবা, টপিকটাকে ইন্ট্রোডিউস করবা। দেন হচ্ছে টপিক সম্পর্কে কিছু, টপিকের আগের ব্যাকগ্রাউন্ড কিছু কিছু কানেক্টিং ইনফরমেশন দিতে হবে। দেন হচ্ছে মেইন ইম্পর্টেন্ট যেটা, এটা হচ্ছে থিসিস স্টেটমেন্ট।
থিসিস স্টেটমেন্টটা আসলে মেইনলি এখানে কি, এখানেই ফার্স্টে তোমার এখানে যে জিনিসটা এখানে মেইনলি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তুমি এখন তোমার পজিশনটা নিবা। মানে এতক্ষণ পর্যন্ত তুমি যতটুকু লিখছো এই পর্যন্ত, এখানে কিন্তু এতটুকু পড়ে কিন্তু রিডাররা বুঝবে না তুমি হচ্ছে এই টপিকের পক্ষে বলবা নাকি হচ্ছে টপিকটার বিপক্ষে বলবা। কারণ এতক্ষণ হচ্ছে তুমি কি করলা, টপিকটাকে ইন্ট্রোডিউস করলা, টপিকটা কি সেটা বললা, দেন হচ্ছে টপিকটা সম্পর্কে আগের কিছু ব্যাকগ্রাউন্ড বললা, এগুলা বলে টলে তারপরে হচ্ছে তুমি তোমার পজিশন নিবা। টেক ইউর পজিশন অ্যাবাউট দ্য ইস্যু। হিয়ার ইউ হ্যাভ টু রাইট ইট ক্লিয়ারলি ওয়েদার ইউ আর আর্গিউইং ইন ফেভার অফ। আচ্ছা, এখানে যেটা মেনলি এটা হচ্ছে আসলে এখানে টপিকটার নাম। টপিকটার নাম কি, এটা হচ্ছে এক্সাম্পল হিসেবে তোমার বইয়ে দিয়ে দেয়া। টপিকটার নাম কি, অনলাইন লার্নিং অর ফেস টু ফেস লার্নিং। অনলাইন লার্নিং অর ফেস টু ফেস লার্নিং, এটাই হচ্ছে টপিকটা। তো এখন হচ্ছে তুমি তোমার পজিশনটা নিবা যে তুমি টপিকটার পক্ষে কথা বলতে চাও নাকি হচ্ছে বিপক্ষে বলতে চাও। ওকে, আচ্ছা এই ফার্স্ট তার মানে তোমার 5 প্যারাগ্রাফ অ্যাপ্রোচ মানে আর্গুমেন্টেটিভ এসের যে প্রথম প্যারাগ্রাফটা সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে তাহলে তুমি কি করবা, ফার্স্টে টপিকটাকে ইন্ট্রোডিউস করবা, দেন টপিক সম্পর্কে কিছু বিস্তারিত বলবা বা টপিকের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলবা, দেন তুমি হচ্ছে তোমার পজিশনটা নিবা যে তুমি টপিকটার পক্ষে বলতে চাও না হচ্ছে বিপক্ষে বলতে চাও, এরকম কিছু কথা এখানে লিখবা, ক্লিয়ারলি লিখবা। দেন আসতেছে হচ্ছে তোমার বডি প্যারাগ্রাফ 1, যেটা হচ্ছে তুমি আরেকটা প্যারায় শুরু করবা। এখানে কি বলছে ফার্স্টে দেখো এখানে কি বলছে, টপিক সেন্টেন্স। এই যে আমরা আগে যে প্যারাগ্রাফ রাইটিং কিছু টেকনিক দেখে আসছি আগের চ্যাপ্টারে, সেখানে কিন্তু আমরা বলছিলাম একটা প্যারাগ্রাফের প্রথম যে সেন্টেন্সটা সেটাকে কি বলে, টপিক সেন্টেন্স। মানে ইন্ট্রোডাকশনটাই মেনলি হচ্ছে ওই প্যারাগ্রাফের ইন্ট্রোডাকশনটাকেই মেনলি আসলে টপিক সেন্টেন্স বলে। এরপর হচ্ছে আমরা টপিক সেন্টেন্সের পরে আমরা হচ্ছে মেইন বডিটা লিখি। মেইন বডিটা কি থাকে, মেইন বডিতে থাকে হচ্ছে আমরা আগে কিন্তু পড়ে আসছি, এখানে থাকে হচ্ছে সাপোর্টিং সেন্টেন্সেস। তুমি হচ্ছে এখানে যে টপিকটাকে মানে টপিক সেন্টেন্সটা লিখছো, এই টপিক সেন্টেন্সটাকে সাপোর্ট করে এইরকম যে সেন্টেন্স গুলা, সেই সেন্টেন্স গুলা তুমি হচ্ছে এখানে লিখবা, ডিটেইলে লিখবা। এটাই হচ্ছে দেখো, তাহলে ফার্স্টে তুমি কি লিখতেছো, টপিক সেন্টেন্স। এখানে কি বলা, স্টেটমেন্টস টু স্ট্যাবলিশ ইউর পজিশন। মানে হচ্ছে এখানে তুমি এমন একটা লাইন লিখবা যেখানে হচ্ছে বোঝা যায় তুমি হচ্ছে টপিকটার পক্ষে কথা বলবা নাকি হচ্ছে বিপক্ষে কথা বলবা। তার মানে এখানে টপিক সেন্টেন্সটা খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে বোঝাবে তুমি এটার পক্ষে বলতেছো নাকি বিপক্ষে বলতেছো। আচ্ছা, তারপর কি বলছে, এক্সপ্লেইন অ্যান্ড সাপোর্ট ইউর আর্গুমেন্ট উইথ এভিডেন্স। আচ্ছা, তারপর তোমার কি করতে হবে, তুমি যে কথাগুলো বলবা, হুম, মানে এই টপিকটার যে পক্ষে কথাগুলো বলবা সেটা ফার্স্টে কি করতে হবে, এক্সপ্লেন করবা। দেন কি বলছে, সাপোর্ট ইউর আর্গুমেন্ট উইথ এভিডেন্স। আচ্ছা, এখন তুমি যে কথাগুলো বলতেছো এটা কি তোমার অঙ্গন গড়া কথা হইলে কিন্তু হবে না। তাহলে কিন্তু তুমি যে টপিকটার পক্ষে যে কথাগুলো বলবা, এই কথাগুলোর যদি কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন না দাও বা তুমি তোমার ফিলিংস থেকে বলো, সেক্ষেত্রে কিন্তু দেখবা পরের পার্টটুকুতে আর রিডাররা তোমার এসেটা পড়বেই না। এখানে যদি কোনো কি না থাকে, এখানে যদি কোনো এভিডেন্স বা লজিক্যাল কোনো এক্সপ্লেনেশন না থাকে, তাইলে ফার্স্টে কি করবা, টপিক সেন্টেন্সটা লেখার পর এটার পক্ষে যদি বলতে চাও তাহলে পক্ষে, মানে টপিকের পক্ষে এক্সপ্লেনেশন দিবা লজিক্যালি, বা বিপক্ষে বলতে চাইলে লজিক্যালি হচ্ছে কি করবা, মানে বিপক্ষে বলার জন্য লজিক্যালি এক্সপ্লেন করবা। দেন হচ্ছে একটা ছোট্ট করে একটা কনক্লুশন আসবে এই পার্টটার জন্য, বডি প্যারাগ্রাফ 1 এর জন্য। আচ্ছা, ওকে, তারপর দেখো বডি প্যারাগ্রাফ 2। বডি প্যারাগ্রাফ 2 তেও হচ্ছে সেম সেম জিনিস। ধরো তুমি এখানে যদি আহ, কিছু অল্প কিছু টপিক নিয়ে কথা বলো বা অল্প কিছু লজিক্যাল এক্সপ্লেনেশনে ধরো 2-3টা পয়েন্ট নিয়ে কথা বললা, দেন বডি প্যারাগ্রাফ 2 তে তুমি আরেকটা টপিক নিয়ে কথা বললা, মানে আরেকটা টপিক বলতে মানে আরেকটা পয়েন্ট নিয়ে কথা বললা। মানে এই যে অনলাইন লার্নিং অথবা ফেস টু ফেস লার্নিং এর একটা পয়েন্ট নিয়ে তুমি যদি এই পয়েন্টে এক্সপ্লেন করো, মানে এই প্যারাগ্রাফ মানে বডি প্যারাগ্রাফ 1 এক্সপ্লেন করো, সেক্ষেত্রে জাস্ট ফরম্যাট সেম, বডি প্যারাগ্রাফ 1 আর বডি প্যারাগ্রাফ 2 এর ফরম্যাট হুবহু সেম রাখবা। জাস্ট হচ্ছে এখানে যে টপিক মানে পয়েন্ট নিয়ে কথা বলবা, এখানে একটা ডিফারেন্ট টপিক নিয়ে কথা মানে ডিফারেন্ট পয়েন্ট নিয়ে কথা বলবা, কিন্তু স্ট্রাকচার অলমোস্ট সেম বডি প্যারাগ্রাফ 1 আর বডি প্যারাগ্রাফ 2 এর। আচ্ছা, এতটুকু যদি বোঝো, তার মানে আমার 5 প্যারাগ্রাফ অ্যাপ্রোচের যে 3টা প্যারাগ্রাফ, প্রথম প্যারাগ্রাফটা কি, ইন্ট্রোডাকশন 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে বডি প্যারাগ্রাফ 1, 3 নাম্বার হচ্ছে বডি প্যারাগ্রাফ 2। আমাদের কিন্তু 3টা হয়ে গেল, তাহলে আর কি বাকি থাকে, বডি প্যারাগ্রাফ 3 4 নাম্বার, আর আর 5-এ হচ্ছে কনক্লুশন। আচ্ছা, তার মানে বডি প্যারাগ্রাফ 3টা একটু ডিফারেন্ট।
মানে আগের বডি প্যারাগ্রাফ দুইটাতে আমরা কি করছি, মানে আমি যে টপিকটার পক্ষে কথা বলতেছি, ধরো আমি পক্ষেই বললাম, ওটার আন্ডারে একটা টপিক সেন্টেন্স লিখবো, তারপর এটা সম্পর্কে আমি এক্সপ্লেনেশন দিব লজিক্যালি বা কোনো প্রমাণ সহ, তারপর একটা কনক্লুশন লিখবো। এটাই ছিল বডি প্যারাগ্রাফ 1-এ। সেম স্ট্রাকচারে কিন্তু আমরা বডি প্যারাগ্রাফ 2-ও লিখছি, কিন্তু বডি প্যারাগ্রাফ 3টা একটু ডিফারেন্ট ভাবে লিখতে হবে। দেখো এখানে কি বলছে, কাউন্টার আর্গুমেন্ট। হ্যাঁ, বডি প্যারাগ্রাফ 3তে আমরা কাউন্টার আর্গুমেন্ট দিব, স্টেটমেন্টস দ্যাট ইউজুয়ালি গো এগেইনস্ট ইউর পজিশন। আচ্ছা, এখন ধরো তুমি এতক্ষণ টপিকটার ধরো পক্ষে কথা বললা। হুম, এখন আমি তো এসেটা লিখতেছি, আমি কিন্তু একটা কোনো মানুষের সাথে কিন্তু এখানে তর্ক করতেছি না। তো এমন যদি হইতো যে আমি আসলে একটা এসে না লিখে আমি একটা কারোর সাথে বিতর্ক করতেছি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কি হইতো, আমার বিপক্ষে কিছু কথা আসতো। তখন আমি কি করতাম, আমার বিপক্ষে যে কথাগুলো আসতো, এই কথাগুলো যে ঠিক না, সেটাকে আবার এক্সপ্লেন করার জন্য আমি কি করতাম, কাউন্টার আর্গুমেন্ট করতাম। স্বাভাবিকভাবে তো বিতর্ক প্রতিযোগিতা এইটাই করে। তো আর্গুমেন্টারি বেসে কিন্তু কাইন্ড অফ ওইটাই। কিন্তু এখানে হচ্ছে আমার বিপক্ষে বলার মতন কেউ নাই। এখানে আমার বিপক্ষ দল কি বলতে পারে, মানে আমাকে আমার এগেইনস্টে কি বলতে পারে, সেইটার উপর ডিপেন্ড করে আমি যে কাউন্টার আর্গুমেন্টটা দিতাম, সেটা আমাকে, মানে ধরো আমার মনে হচ্ছে যে ও আমাকে এই কথাটা বলতে পারতো, যে ধরো আমি বলতেছি যে অনলাইন লার্নিং, ধরো আমি বলতেছি আমি অনলাইন লার্নিং এর পক্ষে না, কিন্তু অপোজিট জন বলতেছে যে সে তার পক্ষে। এখন এটা আমি আইডিয়া করে নিয়েছি যে অপোজিট দল এটা আমাকে বলতে পারে যে সে অনলাইন লার্নিং এর পক্ষে, তো কেন এটা অনলাইন লার্নিং এর পক্ষে যাওয়া যাবে না, ওইটা নিয়ে আমি যে কথাগুলো বলবো মেনলি ওইটাই কিন্তু কি কাউন্টার আর্গুমেন্ট। তো তার মানে আমি ধরে নিব যে যেহেতু আমি এটা লিখতেছি, আমার কোনো কি নাই, বিপক্ষ দল নাই, বিপক্ষের কোনো প্রতিযোগী নাই, তো কি বলতে পারে সেটার উপর ডিপেন্ড করে আমি কাউন্টার আর্গুমেন্ট লিখবো। এই যে কাউন্টার আর্গুমেন্টটা আমি লিখবো, এই কাউন্টার আর্গুমেন্টটার জন্য আমার অবশ্যই কি, মানে এটা যে ঠিক, মানে আমার আমি কাউন্টার দেওয়ার জন্য যে কথাগুলো বলতেছি সেটা যে ঠিক, তার জন্য আমার কি করতে হবে, সেটা আমাকে এক্সপ্লেইন করতে হবে, কিছু এক্সাম্পল দিতে হবে যে আমি কথাগুলো যে ঠিক বলতেছি। কারণ আমি যদি এক্সাম্পল না দিই বা হচ্ছে লজিক্যালি কোনো ব্যাখ্যা না দেই, তাহলে কিন্তু আসলে আমার কাউন্টার আর্গুমেন্টের কোনো ভ্যালু নাই। এইটুক তো আশা করি বুঝছো। কারণ এখন, কারণ অপোজিট দল যদি মানে যেটা বলবে সেটা আমরা যদি ধরো কি বলবো আসলে, ধরো বলতেছে যে কোনো কারণে অনলাইন লার্নিং ভালো, এখন আমি জাস্ট বলতেছি বারবার যে না অনলাইন লার্নিং ভালো না, আমার অনলাইনে ক্লাস করতে ভালো লাগে না, হ্যান ত্যান, এগুলা কথা যদি আমি কাউন্টার আর্গুমেন্ট হিসেবে বলি, এটা কি আদৌ কোনো লজিক্যাল কথা হলো, বা এটা কি আদৌ তোমার রিডাররা যারা পড়বে সেটাকে তোমার সাথে কথার সাথে একমত হবে, হবে না। কিন্তু তুমি এটা বলতে পারো কাউন্টার আর্গুমেন্ট হিসেবে যে অনলাইন লার্নিং এর প্রবলেম গুলা কি, যেমন তুমি বলতে পারো এটা হচ্ছে অনলাইনে আমরা যখন ক্লাস করি, তখন যারা হচ্ছে মফস্বলের দিকে থাকে ওইটা, ওইখানে নেট কানেকশন বা হচ্ছে তাদের কাছে সবার কাছে স্মার্ট ডিভাইস থাকে না, এগুলা প্রবলেমের জন্য অনেকেই হচ্ছে অনলাইনে ক্লাস করতে পারে না। নেট প্রবলেম একটা ইস্যু। তারপরে হচ্ছে আহ তারপর যেমন এই এই যেমন আমি তোমাদের এখন ক্লাস নিতেছি, আমি কিন্তু তোমাদের কাউকে দেখতেছি না। এখন তোমরা যদি আমার সামনে বসে থাকতা, আমি কিন্তু কি করতাম, ক্লাসটা যখন নিচ্ছি তখন তোমাদেরকে কেউকে সামনে কিছু একটা জিজ্ঞেস করতাম বা প্রশ্ন করতে পারতাম। তো তোমাদের সাথে আমার একটা কি হইতো, ইন্টারাকশন হইতো না। আমি কিন্তু বুঝতে পারতাম তোমরা আসলেই ক্লাসটা বুঝতেছো নাকি হচ্ছে বুঝতেছো না। আমি যদি তোমাকে প্রশ্ন করতাম, তোমরা যদি আমাকে উত্তর দিতে পারতা, তাহলে কিন্তু আমি বুঝতাম আসলে ক্লাসের কি অবস্থা, তোমাদের কি অবস্থা। এটা একটা পয়েন্ট হইতে পারে। আরেকটা পয়েন্ট হইতে পারে, এখন ধরো আমি ক্লাসটা নিচ্ছি, ক্লাসে কিন্তু অনেকে নাই। এখন ক্লাসে অনেকে নাই, তারপরে আবার হচ্ছে ধরো ক্লাসে কেউ আসো কিন্তু হচ্ছে ক্লাসটাতে জাস্ট জয়েন হয়ে আসো, কিন্তু ক্লাসটা করতেছো না। তো এটা কিন্তু আমি দূর থেকে বুঝতেছি না। তো এগুলাও কিন্তু প্রবলেম। হুম, এই ব্যাপারগুলো যখন আমি কাউন্টার যে আমাকে বললো যে অনলাইন লার্নিং ভালো, তাকে যদি আমি কাউন্টার আর্গুমেন্ট হিসেবে এই পয়েন্টগুলো বলি, সেক্ষেত্রে কি সে আমার কাউন্টারটাকে কি একমত হিসেবে নিবে না। মানে একমত হিসেবে বলতে হচ্ছে, মানে পরে তো মানে তার এরকম মনে হবে যে না আসলে সে ভুল ছিল, এই কথাগুলো শোনার পর তার মনে হইতে পারে যে আসলে অনলাইন লার্নিং ভালো না। বুঝছো তো আই গেস। এটাই হচ্ছে মেনলি আমরা কি করব, এই বডি প্যারাগ্রাফ 3-তে লিখব। তারপরে হচ্ছে জাস্ট একটু কনক্লুশন, যেহেতু এটা একটা প্যারাগ্রাফ, মানে কেন ভালো না মনে হয়েছে জাস্ট একটু সামারি আকারে, কনক্লুশনে তো মেনলি আসলে ডিটেইলে লেখে না, জাস্ট আমি এতক্ষণ যা বলে আসছি ওইটারই জাস্ট একটা সামারি। আচ্ছা, এইটুক কি বুঝছো বডি প্যারাগ্রাফ 3 পর্যন্ত? মানে আমাদের তো 4টা পার্ট ছিল মেনলি, দেখি একটু কে আছে ক্লাসে, কি কেউ আসো? টপিকটা অনেক সুন্দর, সুন্দর ক্লাসে সুন্দর টপিক।
কেউ নাই? এই যে অনলাইন লার্নিং এর পক্ষে আমি না, এই যে দেখছো চলে আসছে। কে যেন, কে লিখছে? জি বুঝছি, তাসা। আচ্ছা তাসা, বাকিরা সবাই ডিজিটাল টেকনোলজি পড়তেছে, বুঝলাম। দেখবো তোমরা কত নাম্বার পাও ডিজিটাল টেকনোলজি পরীক্ষায়। ক্লাস না করে অন্য সাবজেক্ট পড়তেছো না? মানে দেখো, তোমাদের টিচারও আমার ক্লাস করতেছে কিন্তু তোমরা ক্লাস করতেছো না, তোমাদের স্ক্রিন টিচারও কিন্তু দেখো ক্লাস করতেছে, তোমরা ক্লাসে নাই। কি একটা অবস্থা! ক্লাসে কেউ না থাকলে আসলে ক্লাস ইন্টারেস্টিং লাগে না, মানে একা একা বকবক করতে আসলে একটু কেমন কেমন যেন লাগে। আচ্ছা যাই হোক, আমাদের 5 প্যারাগ্রাফ অ্যাপ্রোচের যে আহ, 5টা প্যারাগ্রাফের মধ্যে আমরা 4টা বলে ফেলছি, মানে স্ট্রাকচারে কি থাকবে বা না থাকবে এগুলা কিন্তু আমরা মেনলি বলে ফেলছি। লাস্টে কি, লাস্টেই হচ্ছে লাস্ট পার্টটা বা লাস্ট প্যারাগ্রাফটা হচ্ছে কনক্লুশন, মানে তুমি তোমার এসেটা শেষ করবা কনক্লুশন পার্টে। এখানে মেনলি কি লিখবা, এখানে কি বলা আছে মেনলি এখানে, হুম, সামারি অফ দ্য মেইন পয়েন্টস আর হচ্ছে রিস্টেটমেন্ট অফ ইউর পজিশন। আচ্ছা, তুমি এতক্ষণ প্রতিটা মানে প্রতিটা বডি প্যারাগ্রাফের মধ্যে বা ইন্ট্রোডাকশন পার্টে তুমি যে মেইন পয়েন্ট গুলাকে এক্সপ্লেন করে গেছো, ওইটারই জাস্ট একটা সামারি এখানে আসবে। তুমি কিন্তু আবার ডিটেইলে ওই পয়েন্ট গুলাকে এখানে ধরে নিয়ে আসবে না, আবার ডিটেইলে এখানে লিখবা না। তুমি এতক্ষণ যে পয়েন্ট গুলাকে নিয়ে ডিটেইলে বলছো, এখানে জাস্ট এখানে ছোট্ট একটা সামারি হবে ওই ওই পয়েন্ট গুলার। আর এখানে কি বলছে, রিস্টেটমেন্ট অফ ইউর পজিশন, মানে তুমি যে এইটার পক্ষে ছিলা, তুমি এতক্ষণ যা বলছো, মানে অনলাইন, ধরো আমি বিপক্ষেই বলছি, অনলাইন লার্নিং এর বিপক্ষেই বলছি, তো আমি এতক্ষণ কেন এটার বিপক্ষে বললাম, বা এইটাই যে আমার পজিশনটা ছিল, আমি আমি ঠিক ছিলাম বা হ্যান, এই ব্যাপারটা কি আবার আমি এখানে তুলে ধরবো যে আমি এটার বিপক্ষে ছিলাম এই এই কারণে, এইভাবে হচ্ছে শেষ করব। তো এটাই হচ্ছে আমাদের মেইনলি। আচ্ছা শ্রীবাস, বুঝছো, ওকে। আচ্ছা রাফিন লিখছো আমি ক্লাসে আছি, আচ্ছা ধন্যবাদ। ওকে, আচ্ছা এটাই ছিল হচ্ছে মেইনলি আমাদের 5 প্যারাগ্রাফ অ্যাপ্রোচ। হুম, মানে 5টা প্যারাগ্রাফে কিভাবে আমরা একটা আর্গুমেন্টেটিভ এসে হচ্ছে লিখবো। তাহলে এখন আমরা যদি টোটাল আরেকবার একটু সামারি করি, ফার্স্টে আমরা কি করব, কোন টপিকে আমি লিখতে চাই, ওই টপিকটা কি করব, ওই টপিকটা ঠিক করব। এখানে এক লিখি, হ্যাঁ। আচ্ছা ওই টপিকটা ঠিক করব, টপিকটা ঠিক করার পর ওই টপিকটার পক্ষে বলবো না বিপক্ষে বলবো, আমি সেটা ঠিক করব। এটাও যদি ঠিক করা হয়ে যায়, তখনই আমি কোথায় যাব, 5 প্যারাগ্রাফ অ্যাপ্রোচে যাব। 5 প্যারাগ্রাফ অ্যাপ্রোচের 5টা পার্ট কি ছিল ফার্স্টে, 1 নম্বরে হচ্ছে ইন্ট্রোডাকশন, 2 নম্বরে হচ্ছে বডি প্যারাগ্রাফ 1, 3 নম্বরে হচ্ছে বডি প্যারাগ্রাফ 2, 4 নম্বরে হচ্ছে বডি প্যারাগ্রাফ 3, 5 নম্বরে হচ্ছে কনক্লুশন। এটাই হচ্ছে আমার ধরো 3 নম্বর পার্ট। মানে আমরা ফার্স্টে টপিক চুজ করব, পজিশন চুজ করব, তারপর 5 প্যারাগ্রাফ অ্যাপ্রোচে আমরা কি করব, এসেটাকে লিখবো, কমপ্লিট করব। লেখা শেষ, এবার আমি কি করব, এসেটাকে এডিট করব। এডিট করার পর লাস্টে একদম 5 নম্বর যে ধাপ বলা যায়, সেটা হচ্ছে তারপর আমরা একদম টোটালি ফাইনাল ড্রাফটটা লিখবো। এই হচ্ছে আমাদের টোটাল আর্গুমেন্টেটিভ এসে, যে তোমাদের বইয়ে মানে মেনলি স্ট্রাকচারটা বলা আছে, মানে কিভাবে কিভাবে কোন পার্টে কি লিখবা সেটা আমি মানে বোঝানোর ট্রাই করছি। এখন হচ্ছে কিভাবে লিখতে হবে, আহ ওইটার ডিটেইল এখন এটা কি শুরু করবো আজকে নাকি শেষ বুঝতেছি না, একটু আছে যদিও, নিয়ে আসছি। আচ্ছা এখানে আরেকটু যেটা যেটা লিখছি, তোমরা যখন এডিট করবা প্যারাগ্রাফটা, মানে 4 নম্বর স্টেপ যেটা বলছি এডিট করবা, এডিট পার্টের ক্ষেত্রে তখন তোমরা কি 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 চেক করবা বলো তো, সেন্টেন্সে কোনো গ্রামারের মিস্টেক আছে কিনা, কোনো গ্রামারের ভুল আছে কিনা, তারপর হচ্ছে কোনো বানান ভুল আছে কিনা, তারপর হচ্ছে তুমি কোনো ইররিলেভেন্ট অপ্রাসঙ্গিক বাক্য লিখছো কিনা। বা এমন এমন কিন্তু তুমি করবা না যে একটা প্যারাগ্রাফে ধরো একটা পয়েন্ট তুমি লিখলা, ধরো একটা পয়েন্ট তুমি লিখলা, এই পয়েন্টটাকে ঘুরাই ফিরাই বারবার লিখতেছো, এই কাজটা কিন্তু করা যাবে না। তারপর ধরো তুমি যেই টপিকটা নিয়ে কথা বলতেছো, যেমন অনলাইন লার্নিং ভার্সেস ফেস টু ফেস লার্নিং, এই টপিকের বাইরে গিয়ে অন্য টপিক নিয়ে এসে বললে কিন্তু এটা মানে কিছুই আসলে হইলো না। তার মানে এখানে অপ্রাসঙ্গিক কোনো সেন্টেন্স ইউজ করা যাবে না। আর লাস্টে কি বলছি, লাস্টে হচ্ছে পাংচুয়েশন মিস্টেক। আচ্ছা কোনো দাড়ি কমা বা হ্যান ত্যান এই ধরনের কোনো মিস্টেক হচ্ছে করা যাবে না। ওকে, আচ্ছা এই এই পার্টটুকু আসলে আমি পরের ক্লাসে শুরু করতে চাইছিলাম, কিন্তু পরের ক্লাসেও লেন্দি হয়ে যাবে, বুঝতেছি না কি করবো, বুঝতেছি না। আচ্ছা এখানে হচ্ছে জাস্ট হচ্ছে তোমাদের 5 প্যারাগ্রাফ অ্যাপ্রোচের, যে 5টা প্যারাগ্রাফ তুমি কিভাবে লিখবা,
এইটার ডিটেইল। তো এটা আমি মেনলি চাইছিলাম। হুম, না ওইটা 5টা পার্টের একটা পার্ট জাস্ট নিয়ে আসছি। ওই নালে পরের ক্লাসটা অনেক বড় হয়ে যাবে নালে। আচ্ছা, তো 5টা প্যারাগ্রাফের মধ্যে, আচ্ছা তাশা বলতেছে আজকে লাগবে না, আপু পরের ক্লাসেই শুরু করেন। তাই করব। ক্লাস তাহলে কতক্ষণ, 1 ঘন্টা? 1 ঘন্টাও তো হয় নাই। পরের ক্লাস, আচ্ছা জুম লিংকটা কিন্তু আরো 20 মিনিটের মতো আছে, আমি চাইলে ইন্ট্রোডাকশন পার্টটা 15 মিনিটে শেষ করতে পারবো। পড়াবো না আর? বাকিটা কি বলো? দুইটা ক্লাস মার্চ করলে 30 মিনিটও হবে না। আচ্ছা এইটা জাস্ট একটু, হ্যাঁ, মানে ইন্ট্রোডাকশন পার্টটা তো বেশিক্ষণ লাগবে না আসলে, 10 মিনিট টাইম নেবো যাও। কারণ পরের ক্লাসে আসলে 5টা প্যারাগ্রাফের স্ট্রাকচার, 5টা প্যারাগ্রাফ তো টোটাল, 5টা প্যারাগ্রাফের মধ্যে আমি যদি আজকে জাস্ট ইন্ট্রোডাকশন পার্টটা দেখাই রাখি, তাহলে পরে বাকি থাকে আর 4টা, ওই 4টা নেক্সট ক্লাসে দেখবো আমরা। আজকে জাস্ট ইন্ট্রোডাকশন পার্টটা দেখি, ইন্ট্রোডাকশন পার্টটা ইজি আছে, মানে জাস্ট আমি বুঝাই। আচ্ছা, ইন্ট্রোডাকশন পার্টটাতে একটু দেখো, আমাদের টপিকটা কি ছিল, টপিকটা এখানে লেখা অনলাইন লার্নিং ক্যান রিপ্লেস ফেস টু ফেস লার্নিং। মানে হচ্ছে অনলাইন লার্নিং কি করতে পারবে, মানে অনলাইন লার্নিং হচ্ছে এই যে অনলাইন যে ক্লাসগুলো হচ্ছে, এটা হচ্ছে অফলাইন ক্লাসগুলোকে রিপ্লেস করতে পারবে। যে এটার তুমি এখন পক্ষে বলবা, এটা হচ্ছে আমাদের টপিক, তুমি কি এখন এই টপিকের পক্ষে বলবা না হচ্ছে বিপক্ষে বলবা? ওকে, তো ফার্স্টে হচ্ছে ইন্ট্রোডাকশন পার্টে আমি ফার্স্টে কি বলছিলাম, ফার্স্ট যে কি করতে হবে তোমাকে, তোমাকে হচ্ছে আহ তোমার টপিকটাকে ইন্ট্রোডিউস করতে হবে, মানে হচ্ছে তুমি যে টপিকটা নিয়ে বলবা ওই টপিকটা আসলে কি মেইনলি, খুব সুন্দর করে একটা লাইন দিয়ে টপিকটাকে ইন্ট্রোডিউস করবা। হুম, ওকে। তো ইন্ট্রোডাকশন পার্টে ফার্স্ট একদম কি বলছে দেখো, অ্যাটেনশন গ্র্যাবার, মানে হচ্ছে তুমি এমন একটা লাইন দিয়ে শুরু করবা যাতে করে, মানে তোমার মানে কিভাবে বুঝাই, মানে যে রিডার হচ্ছে তোমার যখন এসেটা পড়বে, যাতে হচ্ছে এই লাইনটা পড়ে, মানে শুরুর যে স্টার্টিং লাইনটা ওটা পড়েই হচ্ছে তার মনে হয় যে না সে হচ্ছে এসে মানে পড়াটা বা রিডিংটা মানে কন্টিনিউ করবে, মানে ছেড়ে দিবে না। অনেকে আছে না যে যখন আমরা একটা কোনো লেখা পড়ি, লেখাটা যদি মনে হয় বোরিং বা মনে হচ্ছে না ইন্টারেস্টিং কিছু, আমরা কিন্তু লেখাটা পড়ার কন্টিনিউ করি না। কিন্তু ইন্টারেস্টিং লেখা হইলে সেক্ষেত্রে কিন্তু আমরা কন্টিনিউ করে যাই। তো তোমার এই জিনিসটাতে মাথায় রাখতে হবে। দেখো ফার্স্টে তাহলে কি বলছে, দিস ইজ সামথিং টু গ্র্যাব দ্য রিডার্স অ্যাটেনশন টু মেক দেম ওয়ান্ট টু কন্টিনিউ দ্য রিডিং। মানে হচ্ছে এখানে ইন্ট্রোডাকশন পার্টে প্রথম লাইনটা বা হচ্ছে ধরো ইন্ট্রোডাকশন পার্টটাই মেনলি বা ফার্স্ট লাইনটা এমন ভাবে তুমি লিখবা যাতে করে এই যে রিডার্স অ্যাটেনশন, মানে হচ্ছে এই লাইনটা, মানে এই যে যেটা বললাম আর কি, যাতে হচ্ছে লাইনটা পরে রিডারের মনে হয় যে সে হচ্ছে পড়াটা কি করবে, কন্টিনিউ করবে। ওকে, ইট ডাজন্ট গিভ দ্য রাইটার্স পয়েন্ট অফ ভিউ বাট রাদার গেটস দ্য অ্যাটেনশন অফ দ্য রিডার্স। আচ্ছা, এই লাইনটা পড়ে তুমি কিন্তু আসলে বুঝবা না, মানে এটা এমন একটা লাইন, এই লাইনটা পড়ে তুমি আটকে গেল কেন? আমি তো আটকে আছি দেখা যায়। ও আচ্ছা, আচ্ছা এটা হচ্ছে এমন একটা লাইন, এই লাইনটা তোমার মেইনলি কি করার জন্য, তোমার রিডারের অ্যাটেনশন নেওয়ার জন্য। হুম, এই লাইনটা হচ্ছে তোমার রিডারের অ্যাটেনশন নেওয়ার জন্য, কিন্তু রিডার কিন্তু এই লাইনটা পড়ে বুঝবে না যে তুমি এই টপিকটার পক্ষে বলতে চাচ্ছ, মানে এই লাইনটা পড়ে রিডার বুঝবে না যে তুমি এই মানে এই পয়েন্ট এই টপিকের পক্ষে বলতে চাচ্ছ নাকি হচ্ছে বিপক্ষে বলতে চাচ্ছ, এগুলা কিছুই বুঝবে না। জাস্ট হচ্ছে লাইনটা দিয়ে তুমি রিডারের অ্যাটেনশনটা নিলা যাতে হচ্ছে সে পড়াটা কন্টিনিউ করে। হ্যাঁ, এখন এখানে কি বলছে, ফর আওয়ার টপিক উই মে রাইট, মানে হচ্ছে আমরা যে এখানে আমাদের যে টপিকটা, এই টপিকটার জন্য মানে এই পুরাটা টপিকের মধ্যে ওরা হচ্ছে কি করছে, এই যে টপিকটা দেয়া অনলাইন লার্নিং ক্যান রিপ্লেস ফেস টু ফেস লার্নিং, এই টপিকটাকেই হচ্ছে বেস ধরে এক্সাম্পল দিয়ে দিয়ে পুরাটা স্ট্রাকচার ওরা লিখে দেখাই দিচ্ছে তোমাদের বইয়ে। তো এটাকে বেস ধরেই যদি হচ্ছে আমি পড়াই, দেখো ফার্স্টে ওরা কি লিখছে, ক্যান ইউ ইমাজিন আ ওয়ার্ল্ড উইদাউট স্কুলস অর ক্লাসরুমস। দেখো লাইনটা কিন্তু সুন্দর, মানে তুমি কি ইমাজিন করতে পারো একটা পৃথিবী যেখানে হচ্ছে কোনো স্কুল নাই বা কোনো ক্লাসরুম নাই? দেখো এরকম একটা লাইন পড়লে কিন্তু কি, এই লাইনটা পড়ে কি তোমার মনে হচ্ছে যে ধরো আমি হচ্ছে এসেটা লিখতেছি আর তোমরা হচ্ছে আমার রিডার, এখন আমি ফার্স্টে এই লাইনটা লিখলাম, হ্যাঁ ফার্স্ট লাইনটা লিখলাম, এই ফার্স্ট লাইনটা পড়ে তোমার কি এমন কিছু মনে হচ্ছে যে আমি এই টপিকটার পক্ষে বলতে চাচ্ছি নাকি বিপক্ষে বলতে চাচ্ছি? কিন্তু এরকম একটা লাইন পড়ে তোমার কিন্তু হয়তো বা মনে হবে যে না পরে কি আছে আমি একটু পড়ে দেখি।
তো ফার্স্টেই হচ্ছে ইন্ট্রোডাকশন পার্টে তুমি এরকম একটা লাইন লিখবা, মানে যেটা হচ্ছে তোমার টপিকটাকে ইন্ট্রোডিউস করে, সাথে তোমার রিডারের অ্যাটেনশনটাও তুমি নিতে পারো, এরকম একটা লাইন দিয়ে শুরু করতে হবে। আচ্ছা, তারপর যদি সামনে যাই, দেখো তারপরের পার্টটা কি বলছে এখানে। ওই যে একটু আগে একদম প্রথমেই আমি আসলে স্টেপস গুলা যখন দেখাইছিলাম তখন কিন্তু আসলে বলছি ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কানেক্টিং ইনফরমেশন অ্যাবাউট দ্য টপিক। আচ্ছা, তো এখানে কি বলা, দিস পার্ট উইল সেট আ কনটেক্সট অফ ইউর টপিক অ্যান্ড টেল দ্য রিডার্স ওয়াই দ্য টপিক ইজ ইম্পর্টেন্ট অর ওয়াই দ্য রিডার্স শুড কেয়ার অ্যাবাউট দ্য ইস্যু। আচ্ছা, এখানে দেখো এই পার্টটাতে আমি কি বলছিলাম বলো তো, এই পার্টে কিন্তু তুমি টপিকের পক্ষে বিপক্ষে নিয়ে কথা বলবা না। কি নিয়ে কথা বলবা, যে এই টপিকটা নিয়ে তোমার কেন কনসার্ন হওয়া উচিত। টপিকটার পক্ষে বলা হোক বা বিপক্ষে বলা হোক সেটা কিন্তু ইম্পর্টেন্ট না, কিন্তু এই টপিকটা নিয়ে তোমার ভাবা উচিত। এই জিনিসটার জন্য তোমার অবশ্যই কি করতে হবে, কিছু মানে ব্যাকগ্রাউন্ড কিছু ইনফরমেশন দিয়ে এই পার্টটাতে লিখতে হবে। এটা কিন্তু ইন্ট্রোডাকশনেরই একটা পার্ট, আমি কিন্তু একদমই শুরুতেই বলছিলাম ফার্স্টে কি করতে হবে, ইন্ট্রোডিউস করতে হবে, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিয়ে কিছু একটা ইনফো লিখতে হবে, দেন কনক্লুশন লিখতে হবে একটু। আচ্ছা, তাহলে দেখো এখানে কি বলছে, দিস পার্ট উইল সেট আ কনটেক্সট অফ ইউর টপিক, মানে হচ্ছে তোমার যে টপিকটা বা টেল দ্য রিডার্স। আচ্ছা, মানে এই পার্টটুকু পড়ে হচ্ছে তোমার রিডাররা কি বুঝতে পারবে যে এই যে টপিকটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি এই টপিকটা কেন ইম্পর্টেন্ট, মানে তাদের কেন এই টপিকটা নিয়ে কনসার্ন হওয়া উচিত। যদি আমি একটা কোনো কিছু নিয়ে কনসার্ন না হই, মানে ধরো আমার কনসার্নই নাই, তাহলে এটার পক্ষে বলা বা বিপক্ষে বলা এই জিনিসটা তো আমার কাছে ম্যাটারই করবে না। তার মানে অবশ্যই আমাকে ফার্স্টে এই টপিকটা নিয়ে কনসার্ন হইতে হবে। তো এই কনসার্ন হওয়ার জন্য যে কথাগুলো আমার ইনফরমেশন গুলো দরকার, যে ব্যাকগ্রাউন্ডের ব্যাপারগুলো দরকার, এইগুলো আমরা এখানে ইনক্লুড করব। আচ্ছা, এখন আগের পয়েন্টে আমি কি দেখছিলাম, টপিক সেন্টেন্সে বলো তো, টপিক সেন্টেন্সটা মানে কি বলতেছি, মানে তোমার টপিকটাকে ইন্ট্রোডিউস করার জন্য ওই যে ক্যান ইউ ইমাজিন, মানে তুমি একটা পৃথিবী কল্পনা করতে পারো কিনা স্কুল ছাড়া, ক্লাসরুম ছাড়া, এই লাইনটা দিয়ে শুরু করলা। তারপর এই পার্টে এসে এই পার্টটুকু বলা, এই মানে এই প্যারাটা দেখো এখানে কি বলছে, দ্য কনসেপ্ট অফ ট্রেডিশনাল এডুকেশন হ্যাজ চেঞ্জড রেডিক্যালি উইদিন দ্য লাস্ট কাপল অফ ইয়ার্স। মানে হচ্ছে নর্মালি এডুকেশনের কনসেপ্টটা কি ছিল, মানে অফলাইনের ব্যাপারটাই তো মেনলি ছিল, অনলাইন ব্যাপারটা কি আগে ছিল, তেমন কিন্তু ছিল না। তো মানে আমরা ক্লাস করব অনলাইনে, অনলাইন ব্যাপারটা কিন্তু আসলে ছিলই না বলতে গেলে। এটা রিসেন্ট কয়েক বছর ধরে, মেনলি হচ্ছে করোনার পর থেকে অনলাইন ব্যাপারটা আসছে। আগে কিন্তু এরকম অনলাইন ব্যাপারটা অ্যাটলিস্ট বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু একদমই ছিল না, অনলাইন ব্যাপারটা ছিলই না। তো এটাই বলছে যে কনসেপ্ট অফ ট্রেডিশনাল এডুকেশন, ট্রেডিশনাল এডুকেশনটা বলতে কি বোঝাচ্ছে, মানে নর্মালি তো অফলাইনে ক্লাস হয়েছে সেটাকেই ট্রেডিশনাল বোঝাচ্ছে। হ্যাজ চেঞ্জ রেডিক্যালি, মানে হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, একদম অনেক চেঞ্জ হয়ে গেছে লাস্ট কিছু বছরের মধ্যে। Some educational institutions tends to shift to online classes due to their flexibility and opportunities. মানে অনেক এডুকেশনাল যে ইনস্টিটিউশন গুলো আছে তারা কি করছে, মানে অনলাইন ক্লাসের দিকে শিফট হয়ে গেছে, কিসের জন্য, তাদের ফ্লেক্সিবিলিটির জন্য আর বিভিন্ন অপরচুনিটি, মানে বিভিন্ন সুযোগ সুবিধা। মানে ধরো অনলাইনে ক্লাস নিতে, যেমন ধরো এই যে আমি রেডি হয়ে আসলাম এই পর্যন্ত, এই ক্লাসটা যদি আমি আমার বাসায় বসে নিতাম তাহলে আমার জন্য আরেকটু সুবিধা হতো না, অনলাইনে আমার এখানে আসা লাগতো না। আবার যদি তোমাদের এখানে আসা লাগতো, উম, তোমরা কিন্তু এখন কি করতেছো, বাসায় আরামে শুয়ে বসে ক্লাসটা করতে পারতেছো। বা এরকম অনেক ইয়ের কারণে এডুকেশনাল ইনস্টিটিউশন গুলা তাদের সুবিধার জন্য অনেক মানে অনেক ধরনের সুবিধা বা সুযোগ সুবিধার জন্য তারা কি করতেছে, অনলাইন ক্লাসের দিকে শিফট হয়ে যাচ্ছে। তারপরে কি বলছে, ইট বিকামস আ সিগনিফিকেন্ট কনসার্ন ফর অল রিলেটেড টু দিস সেক্টর স্পেশালি আফটার দ্য কোভিড সিচুয়েশন। আচ্ছা, এই ব্যাপারটা মেনলি আসলে কখন হয়েছে, করোনার পরপর হয়েছে। তো এই যে পার্টটা, এই পার্টটা পরে এই যে আমি এতক্ষণ কথাগুলো বললাম, এই কথাগুলা কি বলতো, এই কথাগুলা আমি যে বললাম এটার মিনিং যে বললাম, এটা শুনে তোমার কি মনে হয়েছে বলতো, আমি কি অনলাইন ক্লাসের পক্ষে নাকি বিপক্ষে, এমন কোনো ইনফরমেশন পাইছো বলতো, দেখি বলতো দেখি, কেউ আসো কিনা ক্লাসে, তুমি কি কোনো ইনফো পাইছো এখান থেকে, মানে আমি এই এটার পক্ষে বলতে চাচ্ছি নাকি বিপক্ষে বলতে চাচ্ছি। কেউ নাই, কেউ নাই। ভাই কে কে আসো, এই রাফিন আসো, তাসা আসো, শ্রীবাস আসো, কেউ নাই। হুম। আচ্ছা থাক, শুধু শুধু যেহেতু জুমের ইয়ে নাই, আমি আর ওয়েট না করি। আচ্ছা, তার মানে এই পার্টটা পড়ে কিন্তু আসলে মানে মানে এরকম মানে মনে হচ্ছে যে আমার কেন অনলাইন লার্নিং বা ফেস টু ফেস লার্নিং ব্যাপারটা কি, ব্যাপারটা নিয়ে কনসার্ন হওয়া উচিত।
এই জিনিসটা কিন্তু আমি এই পার্টটা পড়ে বুঝলাম, কিন্তু এখানে কিন্তু এটা বোঝা যাচ্ছে না আমি এটার পক্ষে বলবো নাকি হচ্ছে বিপক্ষে বলবো। ওকে, তো ইন্ট্রোডাকশন পার্টের এটাই হচ্ছে লাস্ট পার্ট, থিসিস স্টেটমেন্ট। একদম প্রথমে কিন্তু আমরা বলে আসছি। তো এখানে তুমি কি করবা থিসিস স্টেটমেন্টে, দিস ইজ ইউর ওপিনিয়ন, ইট ইজ দ্য কোর অফ ইউর আর্গুমেন্ট অন হুইচ ইউর এসে উইল বি বিল্ড। আচ্ছা, এখানে মেনলি এখন থেকেই জাস্ট তোমার শুরু হবে, এই পার্ট থেকেই শুরু হবে, তুমি হচ্ছে এই টপিকের পক্ষে বলতে চাও নাকি হচ্ছে বিপক্ষে বলতে চাও। আচ্ছা, এটাই হচ্ছে তোমার কি কোর অফ ইউর আর্গুমেন্ট, মানে বোঝাচ্ছে মেনলি তোমার এসেটা যে মানে কি বলবো, মানে তুমি পরের পার্ট গুলাতে এসেতে যা কিছু বলতে চাও তার মেইন পার্টটা এখানেই থাকবে মেনলি। আচ্ছা, সো ইট নিডস টু বি স্ট্রং অ্যান্ড ওয়েল রিজনড। আচ্ছা, তার মানে এটা অবশ্যই তাহলে কি হতে হবে, অনেক স্ট্রং হইতে হবে, তুমি তোমার খুব ভালো করে লিখতে হবে বোঝানোর জন্য। ইউ উইল এক্সপ্যান্ড অন ইট উইথ ফ্যাক্টস, সোর্সেস, নট জাস্ট ফিলিং। আচ্ছা, এই পার্টটা কেন স্ট্রং হইতে হবে বলো তো? এখানে কিন্তু তুমি যদি তোমার ফিলিংস লেখো তাহলে কিন্তু আর পরের চারটা যে প্যারাগ্রাফ এটা আর কেউ পড়বেই না। এখানে তোমার অবশ্যই মানে ফ্যাক্ট, ফ্যাক্ট কি এতদিন আমরা পড়ে আসছি, ফ্যাক্ট মানে সত্য, সত্যি জিনিসগুলা তোমার অবশ্যই এখানে কি ফ্যাক্টস আনতে হবে। তারপর হচ্ছে রিলায়েবল সোর্স আনতে হবে, বিশ্বাসযোগ্য সোর্স থেকে ইনফরমেশন নিয়ে আসতে হবে। এখানে তুমি তোমার ফিলিংস দিয়ে কোনো কিছু মানে বলতে পারবে না, মানে বলা উচিত না আর কি। আচ্ছা আচ্ছা, আমার টিচার আমার ক্লাস করতেছে, থ্যাংক ইউ নুসরাত। আচ্ছা, ইউ মে ইউজ দ্য ফলোইং টেমপ্লেট টু রাইট ইউর থিসিস স্টেটমেন্ট। আচ্ছা, তুমি যে তোমার থিসিস স্টেটমেন্টটা লিখবা সেটার জন্য তোমাকে তারা একটা টেমপ্লেট বলে দিছে, মানে তুমি এটাকে ফলো করে তুমি তোমার থিসিস স্টেটমেন্টটাকে লিখতে পারো। হুম হুম। আর 8 মিনিট, আচ্ছা শেষ, আর শেষ হয়ে গেছে। আচ্ছা, 5 মিনিট লাগবে আর। আচ্ছা দেখো এখানে কি বলছে, এই স্ট্রাকচারটা আমি তাহলে নেক্সট ক্লাসে আরেকটু বলবো, জাস্ট এই লাইনটার মিনিংটা জাস্ট বলি। দো অনলাইন লার্নিং creates opportunities for the students to enhance learning, it can't replace face-to-face learning because learning is a two-way process and we learn through interaction. আচ্ছা, এই লাইনটা পড়ে কিন্তু আমি এখন একদমই ক্লিয়ার যে আমি হচ্ছে অনলাইন লার্নিং এর বিপক্ষে লিখতে যাচ্ছি, মানে এসেটা আমি অনলাইন লার্নিং এর বিপক্ষে লিখতে চাচ্ছি। এখানে ফার্স্টে দেখো কি বলছে, যদিও অনলাইন লার্নিং কি করে তোমাকে অনেক সুযোগ সুবিধা করে দেয়, বা এনহ্যান্স লার্নিং মানে অনেক বেশি শেখার জন্য তোমাকে অনেক কি করে দেয়, অনেক সুযোগ সুবিধা তৈরি করে দেয়, তারপরও এটা কখনোই ফেস টু ফেস লার্নিং কে কি করতে পারবে না, রিপ্লেস করতে পারবে না। কারণ কি, তারা বলছে যে লার্নিং ইজ আ টু ওয়ে প্রসেস অ্যান্ড উই লার্ন থ্রু ইন্টারাকশন। মানে এই যে যখন আমরা তোমরা যদি আমার সামনে বসে থাকতা তাহলে তোমাদের সাথে আমার কি ইন্টারাকশন হইতো, স্টুডেন্ট টিচার ইন্টারাকশন আসলে ইম্পর্টেন্ট। তো এটাই মেনলি হচ্ছে বুঝাইছে। তার মানে দেখো এই পরের পরের স্লাইডে হচ্ছে আমি পুরাটা পুরাটা ইন্ট্রোডাকশন একসাথে করলে যেটা হয়, ইন্ট্রোডাকশনের কয়টা পার্ট ছিল বলো তো? একটা ছিল কি ইন্ট্রোডিউস ইউর টপিক, মানে তুমি তোমার টপিকটাকে ইন্ট্রোডিউস করবা। 2 নম্বরে ছিল এটার ব্যাকগ্রাউন্ড নিয়ে বলবা। 3 নম্বরে ছিল থিসিস স্টেটমেন্ট। এই 3টা পার্ট একসাথে করলে তোমার ইন্ট্রোডাকশনটা মেনলি এটা দাঁড়ায়। মানে আগেই কিন্তু আমি এগুলো বলে আসছি। তারপর এই 3টাকে জাস্ট একসাথে করে এখানে লেখা। আচ্ছা, তাহলে এটার মিনিং আমি একবার বলছি, এখন আর রিপিট না করি তাহলে। যেহেতু ক্লাসটা একটু পর কেটে যাবে, আমি আজকে এই ক্লাসটা এখানে কেটে দিই। তাহলে তোমরা ভালো করে পরীক্ষার পড়াগুলো পড়ো, বাকি ক্লাস হচ্ছে মানে এটার পরের পার্ট আমরা নেক্সট ক্লাসে পড়বো। আল্লাহ হাফেজ।